সুধী শ্রোতা বন্ধুরা, তিয়াশার গল্পের বৈঠকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি প্রফুল্ল রায়ের লেখা একটি গল্প মুম্বাইয়ে কাবুল আর টাবুল গল্পটি পাঠ করে শোনাচ্ছি। শুরু করছি আজকের নিবেদন। মুম্বাইয়ে কাবুল আর টাবুল। কাবুল টাবুলকে মনে আছে তো? সেই যে আমার দুরন্ত দুর্ধর্ষ দুই ভাগ্নে। অনেকেই হয়তো ভুলে গেছে, তাই গোড়াতেই ওদের সম্পর্কে কয়েকটা ভীষণ দরকারি কথা মনে করিয়ে দিচ্ছি। কাবুল টাবুলরা থাকে কলকাতা থেকে 50 কিলোমিটার দূরে একটা বড় শহর হীরাপুরে। অনেকগুলো বিরাট বিরাট কলকারখানা ঘিরে এই গমগমে শহরটা গড়ে উঠেছে। ওদের বাবা অর্থাৎ আমার জামাইবাবু ওখানকার একটা কারখানার ম্যানেজার। সকালে ব্রেকফাস্ট সারতে না সারতেই কোম্পানির গাড়ি এসে পড়ে। সেই যে তিনি বেরোন, ফিরতে ফিরতে রাত 9টা-10টা। কয়েক হাজার এমপ্লয়ার, নানা দায়িত্ব তার মাথায়। ফ্যাক্টরি তার ধ্যান জ্ঞান। কোম্পানি যে মস্ত বাংলোটা তাকে দিয়েছে, কতটুকু সময়ই বা তিনি সেখানে থাকতে পারেন। আমার দিদি মানে কাবুল টাবুলের মা 12 মাস অসুখে ভোগে। কত রকমের যে অসুখ, আর্থারাইটিস, গ্যাস্ট্রিক, ব্লাড প্রেশার, সুগার, ভুগে ভুগে মেজাজ একেবারে তিরিক্ষে। একটা খাটে সে শুয়ে থাকে আর দিন রাত সরু গলায় চিচি করে চেঁচায়। কাবুলের চুল খাড়া খাড়া, মাথা ভর্তি অগন্তি আলপিন যেন বসিয়ে দেওয়া হয়েছে। যতই তেল ঢালো বা চিরুনি চালাও, ওই চুল নোয়ানো যাবে না। যেমনকে তেমনই দাঁড়িয়ে থাকবে। গোল ফুরু তার, গোল গোল চোখ, মনে হবে যেন নিষ্পাপ দেব শিশু। সারাক্ষণ কিন্তু তার মাথায় দুষ্টুমি আর কুবুদ্ধির চাষ চলছে। কখন যে কি করে বসবে, কার সাধ্যি আগে থেকে টের পায়। একটু লক্ষ্য করলে চোখে পড়বে ওর কপালের দুধারে টল গুলির মতো দুটো ঢিবি। সে দুটো এমনই শক্ত যে জোরে ঢু মারলে তেমন তেমন পালোয়ান কি ওয়েট লিফটার কেউ পর্যন্ত 10 হাত দূরে ছিটকে দিতে পারে। টাবুল কাবুলের চাইতে 2 বছরের ছোট, কিন্তু মাথায় 3 ইঞ্চি বেশি লম্বা। সারাক্ষণ দামি দামি জামা প্যান্ট পরে ফিটফাট থাকতে ভালোবাসে। তার গায়ে প্রচন্ড জোর। টাবুল দাদাকে ভীষণ ভক্তি করে। কাবুলের মুখ থেকে কিছু বেরোলেই হলো, তক্ষুনি সেটা সুচারুভাবে তামিল করে সে। কাবুল যদি ফিল্ড মার্শাল হয়, টাবুল তার অতি বিশ্বস্ত সোলজার। দুই ভাইয়ের খুব ভাব। খাওয়া, শোয়া, বেড়ানো, স্কুলে যাওয়া, হাজারো রকমের দুষ্টুমি সবই তাদের একসঙ্গে। কাবুল পড়ে 9-এ, টাবুল 7-এ। তত্তর করে মসৃণ ভাবে কেউই প্রমোশন পায়নি। দুজনেরই 2টি করে বছর নষ্ট হয়েছে। ভাবখানা এইরকম, তাড়াহুড়ো কি আছে, ধীরে সুস্থে জিরিয়ে জিরিয়ে উঁচু ক্লাসে উঠলেই হলো। দুজনের পেছনেই 1 গন্ডা করে প্রাইভেট টিউটর লাগিয়ে দেওয়া হয়েছে। মাথা খাটিয়ে অদ্ভুত অদ্ভুত ফন্দি বার করে তারা মাস্টার মশাইদের তাড়ায়। কত টিচার যে এলো আর কত টিচার যে গেল তার লেখাজোখা নেই। আসলে মা সরস্বতীর সঙ্গে সম্পর্ক রাখতে তাদের ঘোর অনিচ্ছা। বাবা সারাক্ষণ ফ্যাক্টরিতে, মা বিছানায়। তাই 2 ভাইয়ের হাতে পূর্ণ স্বরাজ। ইচ্ছা হলো তো স্কুলে গেল, নইলে সারা হীরপুর শহর জুড়ে টই টই করে বেড়ায়। শুধু বেড়ালেই কথা ছিল, কিন্তু তারা তো শান্তশিষ্ট সুবোধ বালক নয়। রোজ 2-4টে করে তুলকালাম কাণ্ড ঘটিয়েই ছাড়ে। হীরাপুরের মানুষ ওদের বজ্জাতিতে অতিষ্ঠ। কাবুল টাবুলের নামে হীরাপুরের লোকজন প্রতিদিন দিদির কাছে ডজন ডজন নালিশ জানিয়ে যায়। কেউ কেউ সোজা ফ্যাক্টরিতে গিয়ে জামাইবাবুকেই বলে দেয়, কাবুলরা এই করেছে সেই করেছে। এত নালিশ শুনতে শুনতে দিদি জামাইবাবুর কান একেবারে ঝালাপালা। তাই বাংলোর সামনে
লেটার বক্সের মতো একটা বড় বাক্স ঝুলিয়ে দেওয়া হয়েছে, সেটার গায়ে বড় বড় হরফে লেখা অভিযোগ। রাত্রিরে জামাইবাবু ফ্যাক্টরি থেকে ফিরে বাক্স খুলে ঝুড়ি ঝুড়ি অভিযোগ বার করে খুব মন দিয়ে পড়ে নেন। তারপর দুই ভাইকে একটা ঘরে নিয়ে দরজা বন্ধ করে দেন। সেখানে একজোড়া লিকলিকে বেত মজুদ থাকে। কাবুলদের পা থেকে মাথা অবধি সেই বেতের বাড়ি পড়তে থাকে ঘন্টা খানেক ধরে, সপাং সপাং। আশ্চর্য, কারো মুখ দিয়ে টু শব্দটি বেরোয় না, চোখে এক ফোঁটা জলও নেই। চোখ গোল গোল করে অবাক হয়ে তারা বাবার দিকে তাকিয়ে থাকে শুধু। লোকটা কি করছে, কেন করছে যেন বুঝতেই পারে না। মারধর খাওয়ার পর রাতটা চুপচাপ কেটে যায়। পরদিন জামাইবাবু কারখানায় বেরিয়ে গেলে ফের যে কে সেই। রোজকার রুটিন তাদের শুরু হয়ে যায়। দিদি সরু দুর্বল গলায় চেঁচায়, এত বেতের বাড়ি খায়, অন্য কেউ হলে 3 মাস শুয়ে থাকতো, আর এরা 10 মিনিটের মধ্যে গা থেকে সব ছেড়ে ফেলে, একেবারে বিড়ালের হাড়। এবার আসল গল্পটা শুরু করা যাক। কিছুদিন হলো কাবুল টাবুলের মাথায় নতুন বাতিক চাকার দিয়ে উঠেছে। দেশ দেখতে হবে। 200-300 টাকা কোনো রকমের জোগাড় করতে পারলেই ছোট ব্যাগে দুপ্রস্ত জামা প্যান্ট পুরে মা বাবাকে না জানিয়ে তারা ভারত ভ্রমণে বেরিয়ে পড়ে। না, ট্রেনের টিকিট ফিকিট কাটার প্রশ্নই নেই। রেলের চেকারদের চোখে ধুলো দিয়ে কোনোবার পৌঁছে যায় চেন্নাই, কোনোবার দিল্লি, কোনোবার হায়দ্রাবাদ। ফিরে আসার পর জোড়া বেতে কি ধরনের অভ্যর্থনা হয় সেই সব বিশদভাবে না বলাই ভালো। পাঠকরা তা বিলক্ষণ নিয়ে আন্দাজ করতে পারছে। এবার তারা এসেছে মুম্বাইতে। পকেটে মাত্র 350 টাকা। ওই টাকায় তো আর হোটেলে ওঠা যায় না। তাই উদীপীদের সস্তার রেস্তোরাঁয় ইডলি ধোসা কি সর্দারজিদের ধাবায় রুটি তরকা খেয়ে তারা ঘুরে বেড়ায়। সমুদ্র, পাহাড়, ছকছকে রাস্তা, বিশাল বিশাল আকাশছোঁয়া বাড়ি, নতুন নতুন মডেলের দামি দামি লক্ষ লক্ষ আমিরি গাড়ি, সমস্ত মিলিয়ে মুম্বাই একটা চ্যাম্পিয়ন শহর। কখনো পায়ে হেঁটে, কখনো বাসে চড়ে, সব দেখতে দেখতে দুজনে হাঁ হয়ে যায়। দিনের বেলাটা ঘোরাঘুরিতে কাটে। রাত্রিরে সাবার্ন রেলের কোনো ছোট স্টেশন বা পার্কে বা বাস স্টপের শেডের তলায় গুটিসুটি মেরে শুয়ে থাকে। কিন্তু মুম্বাই পুলিশের চোখে একেবারে শকুনের দৃষ্টি। অন্ধকারেও তারা দেখতে পায়। ঠিক এসে ক্যাক করে কাবুল টাবুলকে ধরে ফেলে। চোখ পাকিয়ে সে কি হম্বিতম্বি তাদের। অনবরত হুমকি দেয়, টানতে টানতে হাজতে নিয়ে যাবে। মুম্বাই পুলিশের কাছে ট্যাপও চলে না। রোজ নগদ কিছু টাকা তাদের হাতে দিয়ে তারপরেই রাত কাটানো যাচ্ছে। সময়টা অগাস্টের শেষাশেষি। বর্ষা এবছরের মতো বিদায় নিলেও আকাশে ছন্নছাড়া নিরীহ কিছু মেয়ে ভেসে বেড়াচ্ছে। দিন 15 আগেও আরব সাগরে দিন রাত ফুঁসতে থাকতো। 50-60 ফিট উঁচু বিশাল বিশাল ঢেউ প্রচন্ড আক্রোশে ঝাঁপিয়ে পড়তো মুম্বাই শহরের উপর। সেই খ্যাপামি আর নেই। সমুদ্র এখন ভারী শান্ত। যতদূর চোখ যায় ধুধু দিগন্ত অবধি ঘোলাটে সবুজ রঙের জল সারা বর্ষা মাতামাতির পর ঝিমিয়ে পড়েছে। আর কয়েকদিন পরে গণেশ পুজো। বাঙালিদের যেমন দুর্গা পুজো, মহারাষ্ট্রে তেমনি গণপতি উৎসব। প্রতিটি বাড়িতে সিদ্ধিদাতার আরাধনা তো হয়ই, শহরের যে কোনো মহল্লাতেই মস্ত মস্ত প্যান্ডেল খাটিয়ে চমৎকার করে সাজিয়ে বারোয়ারি পুজোও হয়। কোথাও কোথাও গণেশের মূর্তি 30-40 হাত পর্যন্ত উঁচু হয়। এখন বিপুল সমারোহে উৎসবের তোড়জোড় চলছে। রোজকার মতো কর্পোরেশনের রাস্তার কলে স্নান টান সেরে সাউথ ইন্ডিয়ানদের রেস্তোরাঁর মশলা ধোসা আর সাম্বার খেয়ে দুই ভাই বেরিয়ে পড়েছে। মালাবার হিলের হ্যাঙ্গিং গার্ডেন, চৌপাট্টি, মেরিন ড্রাইভ ঘুরে দুপুরের একটু আগে আগে
চলে এসেছি জাভেরি বাজারে। এখানেই একধারে মুম্বা দেবীর মন্দির। অনেকেরই বিশ্বাস মুম্বাই নামটা হয়েছে মুম্বা দেবীর নাম থেকে। জাভেরি বাজার অনেকটা কলকাতার বড় বাজারের মতো। মেরিন ড্রাইভ, মালাবার হিল কি পেডার রোডের চোখ ধাঁধানো এলাকা থেকে এখানে ঢুকলে মনে হবে আদ্যিকালের কোন শহর। বেজায় ঘিঞ্জি, সরু সরু গলির দুপাশে গায়ে গায়ে লাগানো সেকেলে বাড়ি, তেতলা, চারতলা, পাঁচতলা। এই এলাকাটায় হিরে ব্যবসায়ীদের গদি। মস্ত মস্ত শোরুম, সোনা চাঁদির গয়নারও বড় বড় দোকান রয়েছে। সারাদিনে কোটি কোটি টাকার কেনা বেচা হয়। এই দুপুর বেলায় জাভেরি বাজার গম গম করছে। তার কারণও আছে। গণেশ পুজোর আগে আগে সোনা আর হিরে কেনার ধুম পড়ে যায়। শুধু মারাঠিরাই নয়, গুজরাটি, সিন্ধি, বাঙালি, কেরলিয়ান থেকে সারা ভারতের মানুষ যারা নাকি এই শহরের বাসিন্দা, প্রায় সবাই কিছু না কিছু কেনে। ফি বছর কিনতে কিনতে ভালো রকমের একটা সঞ্চয় হয়ে যায়। মুম্বা দেবীর মন্দির দেখে দুই ভাই জাভেরি বাজারের ভিড়ের ভিতরে চলে এসেছিল। দিন ছয়েক এই শহরে থাকা হয়ে গেল, 200 টাকা এর মধ্যে খরচও হয়ে গেছে। হাতে আছে আর মাত্র 150 টাকা। থাকার খরচ খুব একটা বেশি নয়। পার্কে টার্কে রাত কাটানোর জন্য পুলিশকে 5 টাকা করে রোজ 10 টাকা দিতে হয়। খরচ বলতে খাওয়া আর বাস ভাড়া। মুম্বাইতে খাবারের দাম খুবই বেশি, কাজেই বাকি 150 টাকা দিন চারেকের বেশি থাকা অসম্ভব। ঘরের ছেলেদের এবার ঘরে ফিরতে হবে, অথচ ওদের ইচ্ছা আরো কয়েকটা দিন এখানে থেকে যায়। কেননা 10-11 দিনে এত বড় চ্যাম্পিয়ন শহরের কতটুকুই বা দেখা যায়। এই নিয়ে কথা বলতে বলতে ওরা এগিয়ে যাচ্ছিল। কাবুল বলছিল, আরো 15টা দিন থাকা দরকার, বুঝলি টেবলো? টাবলুকে আদর করে সে টেবলো বলে। টাবুল বলল, কি করে থাকবি দাদা? 150 টাকা তো দেখতে দেখতেই খাওয়া হয়ে যাবে। মাথা থেকে একটা প্ল্যান বার করতে হবে, ভাবছি কি করা যায়। টাবুল উত্তর দিল না। সে জানে কাবুল যখন প্ল্যানের কথা ভাবছে তখন কিছু একটা না করে ছাড়বে না। কাবুল ফের কি বলতে যাচ্ছিল, আচমকা তারস্বরে কেউ চিৎকার করে উঠল, মর গিয়া, মর গিয়া। চমকে দুই ভাই দেখতে পেল একটা মাঝবয়সী লোক রাস্তায় বসে কপাল চাপড়াতে চাপড়াতে পাগলের মতো একটানা চেঁচিয়ে চলেছেন। 2 চোখ বেয়ে জল ঝরে যাচ্ছে তার। লোকটার পরনে ধুতি এবং সিল্কের বেনিয়ান, যেটা ডান পাশে বড় বড় বোতাম আটকানো। মাথায় বেশ কটা পেঁচোলা পাগড়ি, পায়ে সুরতোলা কোলাপুরি পামসু ধরনের জুতো, কপালে চন্দনের চওড়া 3টে লাইন, কানের লতিতেও চন্দন। দেখেই বোঝা যায় সেকেলে মারাঠি। মুম্বাইয়ের লোকজন আজকাল কেউ আর প্রায় ধুতি টুতি পরেই না। চারিদিকে শুধু প্যান্ট আর শার্ট, মেয়েদের জিন্স টপ, লং স্কার্ট কি সালোয়ার কামিজ। অল্প কিছু মারাঠি এবং গুজরাটি এখনো ধুতি বা শাড়ি ছাড়েনি। ওই লোকটা তাদেরই একজন। দেখতে দেখতে তার চারপাশে ভিড় জমে গেল। কাবুল আর টাবুল কয়েক লহমা লোকটাকে লক্ষ্য করলো, তারপর পায়ে পায়ে তার দিকে এগিয়ে গেল। মুম্বাই হলো ইন্ডিয়ার 1 নম্বর কসমোপলিটন সিটি। সারা দেশের সব প্রভিন্সের লক্ষ লক্ষ মানুষ তো এখানেই আছে। হাজার হাজার ব্রিটিশ, জার্মান, আমেরিকান, ক্যানাডিয়ান, জাপানি, কোরিয়ান থেকে শুরু করে মিডল ইস্টের আরবরা ব্যবসা বাণিজ্য ও অন্য জরুরি কাজে রোজই এখানে চলে আসছে। পৃথিবী নামের এই গ্রহে কত ধরনের মানুষ, সাদা, কালো, হলদে, বাদামি যে রয়েছে, এখানে এলে সেটা টের পাওয়া যায়। মুম্বাই মহারাষ্ট্রের রাজধানী। মারাঠি এ রাজ্যের বাসিন্দাদের মূল মাতৃভাষা হলেও
এই শহরে হিন্দি আর ইংরেজিটাই বেশি চলে। লোকটাকে ঘিরে জনতা সমানে হিন্দিতে বলে চলছে, क्या हुआ सेठ जी, क्या हुआ, तबीयत ठीक है तो? সকলে ভীষণ উৎকণ্ঠিত। তাদের ধারণা লোকটা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। লোকটা উত্তর দেয় না, কপাল চাপড়াতে চাপড়াতে হাউ হাউ করে কেঁদেই যাচ্ছেন। কে যেন জিজ্ঞেস করে, ডাক্তার বুলাও। লোকটি কিছু বললেন না, শুধু হাত নেড়ে নেড়ে জানালো, ডাক্তারের দরকার নেই। একটা আধবুড়ো লোক বাচ্চাদের মতো কেন জানি কাঁদছে। তার মাথা মুন্ডু কিছুই বোঝা যাচ্ছে না। অনেকবার প্রশ্ন করার পর তিনি জানালেন, জামার ভেতরের পকেটে 1.5 লাখ টাকা নিয়ে হীরের গয়না কিনতে এসেছিলেন, কিন্তু টাকাগুলো নেই, পকেট মার হয়ে গেছে। কাঁদতে শুরু করলো। কয়েকজন উপদেশ দেবার সুরে বলল, এতগুলো টাকা কেউ পকেটে করে নিয়ে আসে? আপনার হুঁশিয়ার থাকা উচিত ছিল। জানেনই তো জাভেরি বাজারে গণেশ পুজোর আগে দুনিয়ার সব চোর বাটপার পকেট মারে এসে হাজির হয়, আর কখনো এভাবে টাকা আনবেন না। এই দামি দামি উপদেশ লোকটার কানে ঢোকে কিনা সন্দেহ। ভবিষ্যতে কিভাবে টাকা আনবে তা নিয়ে এই মুহূর্তে ভাববার অবস্থায় তিনি নেই। যে চরম ক্ষতি হয়ে গেছে সেটাই তাকে আকুল করে তুলেছে। কেউ কেউ বলল, চলুন শেঠজি, থানায় যাওয়া যাক। পুলিশে খবর দিলে চোর ধরা পড়তে পারে, তাহলে টাকাগুলোও উদ্ধার হবে। লোকটি জানালেন, পুলিশের উপর তার আদৌ ভরসা নেই। মুম্বাই শহরে রোজ লাখ লাখ টাকা চুরি বা পকেটমার হচ্ছে, পুলিশ তার কটা কিনারা করতে পেরেছে? এতক্ষণ খুব মন দিয়ে সবার কথা শুনছিল কাবুল আর টাবুল। শুনতে শুনতে কাবুলের খাড়া চুল আরো খাড়া হয়ে ওঠে, গোল গোল চোখ আরো গোল হয়। বোঝাই যাচ্ছে তার মাথায় কোনো একটা প্ল্যান গজাতে শুরু করেছে। ভিড় ঠেলে আচমকা সে লোকটার কাছে চলে এলো। দেশের নানা জায়গায় ঘুরে দুই ভাই হিন্দিটা বেশ ভালোই রপ্ত করে ফেলেছে। কাবুল লোকটাকে জিজ্ঞাসা করে, স্যারজি, আমার কটা কথার ঠিক ঠিক জবাব দিন, মনে হচ্ছে আপনার টাকাটা ফেরত পাবেন। সবাই হতভম্ব। একটা 16-17 বছরের ছেলে বলে কি? এই সময়টা মুম্বাই শহরে সারা দেশের ঘাঘু ঘাঘু চোর জুয়াচোরদের মহা সম্মেলন ঘটেছে। এই পুঁচকে ছোকরা কিনা তাদের হাত থেকে 1.5 লক্ষ টাকা উদ্ধার করবে? ছেলে হাতে মোয়া আর কি। লোকটিও কম অবাক হননি, কান্নাকাটি থামিয়ে বলেন, তুমি পারবে? কাবুল বলল, চেষ্টা করে দেখি না। আমি কয়েকটা কথা জানতে চাই। লোকটি টাকার আশা ছেড়েই দিয়েছিল একেবারে। কাবুলের রোগা রোগা চেহারা আর অল্প বয়স দেখে খুব একটা ভরসা যে পেলেন তা মনে হয় না। তবে সাঁতার না জানা মানুষ অথই সমুদ্রে পড়লে সামনে খড়কুটো পেলে তাই যেমন চেপে ধরে, ওই লোকটারও সেই একই হাল। একবার মনে হলো, এই বাচ্চা ছেলেটা আদৌ কি কিছু করতে পারবে? কিন্তু যদি পারে। কয়েক লহমা কাবুলের দিকে তাকিয়ে থাকেন তিনি। তারপর জিজ্ঞাসা করেন, কি জানতে চাও? কাবুল বলল, আপনি জাভেরি বাজারে ঢোকার পরও পকেটে টাকাটা ছিল, না আগেই গেছে? মুম্বা দেবীর মন্দিরের কাছে এসে বুকে একবার হাত দিয়েছিলাম, তখনও টাকাটা ছিল। জাভেরি বাজারে এসে আরো একবার হাত দিয়েছি, তখনও খোয়া যায়নি। তারপর ভিড়ের ভেতর কখন যে টাকাটা লোপাট হয়েছে সেটা টের পাইনি। একটু ভেবে কাবুল বলল, টাকাগুলো 100, 500 না 1000 টাকার নোট ছিল? লোকটি মাথা নাড়েন। 1000 টাকার নোটে। 100 কি 500 হলে অনেকগুলো নোট আনতে হতো, পকেট ফুলে থাকতো। চোর পকেটমাররা তো তককে তককে আছে, লেকিন হারামজাদাগুলোর শকুনের চোখ ঠিক টের পেয়ে গেছে। ঠিক আছে, আপনি এইখানেই বসুন, আমরা কাজে নেমে পড়ছি। লোকটিকে ঘিরে এখনো জমাট ভিড়। কম বয়সী দুটো ছেলে কিভাবে টাকা উদ্ধার করে তা দেখার জন্য সবার প্রচন্ড কৌতূহল। কাছে একটা বড় হিরে জহরতের শোরুম, নাম মীর চন্দানী জুয়েলার্স। সেটার পাশে উঁচু রোয়াক। লোকটিকে সেখানে বসিয়ে
বাকি সকলে কাবুল আর টাবুলকে লক্ষ্য করতে থাকে। কাবুল কি করবে? কোন কৌশলে পকেটমারদের কাছ থেকে এতগুলো টাকা আদায় করে ওই লোকটিকে ফেরত দেবে? টাবুল মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছিল না। তবে দাদার উপর তার অগাধ বিশ্বাস। সে জানে তার দাদাটি ইচ্ছা করলে তুড়ি মেরে ম্যাজিক দেখিয়ে দিতে পারে। কাবুল বলল, আয় আমার সঙ্গে। টাবুল জিজ্ঞাসা করে, কোথায়? আয় না। কাবুল ডান দিকে এগিয়ে গেছে। তার চোখ বনবন করে ঘুরতে ঘুরতে দুপাশে কিছু খুঁজছিল। পেছনে টাবুল। কয়েক সেকেন্ড হাঁটার পর একটা বড় মুদির দোকান চোখে পড়ল। চাল, ডাল, মশলা থেকে কেরোসিন পর্যন্ত সমস্ত কিছু এখানে পাওয়া যায়। কাবুল মুদির কাছ থেকে মোটা কাগজ আর আঠা কিনে লাউডস্পিকারের চোঙের মতো একটা বড় চোঙা বানিয়ে ফেলল। তারপর সেটির সরু দিকটায় মুখ রেখে জাভেরি বাজারের অলিগলি দিয়ে এক টানা চেঁচিয়ে চেঁচিয়ে হিন্দিতে বলতে লাগলো, হুঁশিয়ার হুঁশিয়ার, আপনাদের কাছেই পকেটমার, চোর, জুয়াচোর রয়েছে। আপনা আপনা পকেট ব্যাগ সামলান। সেই লোকটাকে ঘিরে ভিড় তো রয়েছে, তাছাড়া বেলা যত চড়ছে মানুষও বাড়ছে। সবাই যে যার পকেট বা টাকার ব্যাগ চেপে ধরে অবাক হয়ে কাবুলের কাণ্ড কারখানা দেখতে লাগলো। এমন ব্যাপার জাভেরি বাজারে আগে আর কখনো ঘটেনি। আধা ঘন্টা ছোটাছুটি ও চিৎকারের পর কাবুল একটা গলির শেষ মাথায় এসে পড়েছিল। জায়গাটা ঘিঞ্জি হলেও বেশ নিরিবিলি। এখানে দোকান টোকান খুবই কম। হঠাৎ একটা ঠ্যাঙা, গলা ভাঙা, থুতনিতে এক গোছা দাড়ি, চোখ গর্তে ঢোকানো, পরনে চাপা পাজামা, সবুজ হাফ শার্ট, বয়স এই 40-42, কাবুলের পাশে এসে ফিস ফিস করে বলে, এ ভাই চিল্লাও মাত। কাবুল মুখ থেকে চোঙা সরিয়ে জিজ্ঞাসা করে, কেন? আমার সঙ্গে এসো, কাজের কথা আছে। কি কাজ? আরে ভাইয়া, সড়কে দাঁড়িয়ে ও তো কথা হয় নাকি? তোমার মতলবটা কি? গেলেই বুঝতে পারবে। কৌতূহল হচ্ছিল খুব। কাবুল জিজ্ঞাসা করে, কোথায় যেতে হবে? নজদিক, কাছে। ঢ্যাঙা লোকটা খানিক দূরে একটা সেকেলে ভাঙাচোরা তেতালার বাড়ি দেখিয়ে দিল। অচেনা বিদঘুটে চেহারার লোকটার সঙ্গে যাওয়া ঠিক হবে কিনা ভাবতে লাগলো কাবুল। লোকটা তার মনের ভাবটা আঁচ করে নিয়েছিল। বলল, ডরো মত, ভয় পেও না, আমার সঙ্গে গেলে তোমাদেরই লাভ হবে। আরো কিছুক্ষণ চিন্তা করে কাবুল বললে, ঠিক আছে, তোমার সঙ্গে আমি একাই যাব। আমার ভাই এখানেই দাঁড়িয়ে থাকবে। কাবুলকে বলল, 15 মিনিটের ভেতরে আমি যদি না ফিরি সোজা থানায় গিয়ে পুলিশ ডেকে নিয়ে আসবি। কাবুল কিছুতেই দাদাকে একলা যেতে দিতে চাইল না। তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে কাবুল রেখে গেল। জাভেদ বাজারের শেষ মাথায় আদ্যিকালের বাড়িটার সামনে এসে গা ছমছম করতে লাগলো কাবুলের। রাস্তার দিকে এক সময় গেট ছিল, সেটা উধাও হয়ে গেছে। বাউন্ডারি ওয়ালের কোথাও খানিকটা আছে, খানিকটা নেই। ভেতরে ঢুকলে প্রচুর ঝোপঝাড় আর আগাছা। সেসব ঠেলে লোকটার পিছু পিছু মূল বাড়িটায় ঢুকলো কাবুল। প্রথমেই একতলায় বড় একটা হলঘর। দেয়ালের পলেস্তারা খসে খসে ইট বেরিয়ে পড়েছে। সিলিংয়েরও একই হাল, মেঝেতে বড় বড় ফাটল, কোনায় কোনায় মাকড়সার জাল, কালো কালো ঝুল। এবড়ো খেবড়ো সিঁড়ির পাশে রেলিংও নেই। খুব সাবধানে পা ফেলে ফেলে দুজনে উপরে উঠতে লাগলো। একতলার মতো দোতলারও একই হাল। ছাল চামড়া ওঠা হলঘর, বেডরুমগুলোর বেশিরভাগই দরজা জানলা নেই। প্রথম দুটো তলায় কতকাল আগে মানুষ থাকতো কে জানে। কাবুল ভয় ডর কাকে বলে জানে না, কিন্তু এই পুরো নির্জন বাড়িতে সিঁড়ি ভাঙতে ভাঙতে তার বুকের ভিতরটা কাঁপতে লাগলো। সে যে যথেষ্ট ঘাবড়ে গেছে সেটা অবশ্য লোকটাকে বুঝতে দিল না। বলল, আর কত উপরে উঠতে হবে? পায়ে যে খিল লেগে গেল শুনি। লোকটা বলল, আমরা এসে গেছি, আর এক মাল্লা।
মানে একতলা। এখন যে ফিরে যাবে তারও উপায় নেই। আর কোনোই প্রশ্ন করলো না কাবুল। তেতলায় এলে চমকে যেতে হয়। নিচের দুটো তলার মতো এটি ভাঙাচোরা কালিঝুলি মাখানো নয়। দেয়ালের মেঝে সিলিং টিলিং সারিয়ে রং করে ফিটফাট করা হয়েছে। এখানেও একটা বড় হল ঘর ঘিরে কটা বেডরুম, বেডরুমের ভোল পাল্টে ফেলা হয়েছে। হল ঘরের সিলিং থেকে 3টে ফ্যান ঝুলছে, সেগুলো বনবন করে ঘুরছে। নিচের ঠিক মাঝখানে পুরো গদিওয়ালার ডিভানের উপর 8 ডজন তাকিয়ায় ঠেসান দিয়ে একটা মাঝবয়সী লোক কাত হয়ে বসে আছে। বিশাল চেহারা, 6.5 ফিটের মতো হাইট, চুলে মেহেন্দি লাগানো, চোখে সুরমা, পরনে দামি পাঠান স্যুট, কাঁচা পাকা দাড়ি যত্ন করে ছাটা, চোখ দুটো ঢুলঢুল করছে, আর তার গা থেকে ভুরভুর করে আতরের গন্ধ বেরোচ্ছে। একটা সিরিঙ্গি মার্কা লোক প্রাণপণে তার পা টিপছে। ডিভানের সামনে সোফায় আরো কয়েকজন বসে আছে। ডিভানের লোকটা হাত নেড়ে নেড়ে তাদের কিছু বোঝাচ্ছিল। কাবুলদের দেখে হাতের ভর দিয়ে সোজা হয়ে বসলো। যে ঢ্যাঙা লোকটা কাবুলকে সঙ্গে করে নিয়ে এসেছে সে বলল, খান সাহেব, ছোকরাকে নিয়ে এসেছি। মুখে হাসি ফুটিয়ে গলার স্বরে মধু ঢেলে খান সাহেব বলল, আও ভাই আও, তোমার জন্য ইন্তজার করছি, বৈঠো বৈঠো বৈঠো। একটা সোফা দেখিয়ে দিল সে। খান সাহেবের দিকে চোখ রেখে ধীরে ধীরে বসে পড়ল কাবুল। খান সাহেব এবার ঢ্যাঙা লোকটাকে জিজ্ঞাসা করে, আব্দুল, তুমি যে বলেছিলে দৌলা একা মুখে চোঙা লাগিয়ে পুরা জাভেরি বাজারে চিল্লিয়ে যাচ্ছে, একটা খেতে ধরে নিয়ে এসেছো, আরেকটা কোথায়? ঢ্যাঙা কি জবাব দিতে যাচ্ছিল তার আগেই কাবুল জানায়, তাবুল আসেনি। সে তোমার কি হয়? ভাই। তোমার নাম কি? নিজের নাম বলল কাবুল। খান সাহেব বলে, ভাই এলো না কেন? কেন টাবুলকে আনা হয়নি, অর্থাৎ তার দেরি হলে টাবুল যে সোজা থানায় চলে যাবে তা জানিয়ে দিল কাবুল। চোখের তারা স্থির হয়ে গেল খান সাহেবের। কিছুক্ষণ চুপ করে থেকে তারিফের সুরে সে বলল, তুমি বহুত হুঁশিয়ার লড়কা। তা ভাই क्या लोगे? सोहन হালুয়া, শ্রীখণ্ড, কাজু বরফি, গোলাপ জামুন। কাবুল বলল, কিচ্ছু লাগবে না, আমাকে কেন ডাকিয়ে এনেছেন তাই বলুন। হাতে তার ইলেকট্রনিক ঘড়ি রয়েছে। চট করে একবার সেটা দেখে ফের বলে, 3 মিনিট হলো আমি এখানে এসেছি, আর 12 মিনিট থাকবো। তার বেশি দেরি হলে আমার ভাই পুলিশ নিয়ে আসবে। ঠিক আছে ঠিক আছে, খান সাহেব বলল, ধ্যান দিয়ে আমার কথা শোনো। চোঙা ফুকে ফুকে হার আদমিকে হুঁশিয়ার করে দিচ্ছ। এদিকে আমাদের কারবারের 12টা বেজে যাচ্ছে। আমাদের সঙ্গে তোমাদের দুই ভাইয়ের তো কোনো দুশ্মনী নেই। খান সাহেবের কারবারটা কি ধরনের তা বুঝতে কাবুলের এতটুকুও অসুবিধা হচ্ছিল না। নিশ্চয়ই তার একটি চৌকস বাহিনী রয়েছে। গণপতি উৎসবের আগে এই সময়টা তারা জাভেরি বাজারে ঘুরে ঘুরে হিরে জহরতের খদ্দেরদের পকেট হালকা করতে নেমে পড়েছে। কাবুলরা লোকজনকে সতর্ক করে দিচ্ছে। তার ফলটা হলো এই, একটি পয়সাও আর হাতানো সম্ভব হবে না। কাবুল যে ভেবেছিল তাই। খান সাহেব বলতে লাগলো, আমার আদমিরা এসে খবর দিচ্ছে হীরা খরিদ করতে যারা এই মহল্লা এসেছে তারা সবাই পাকিট কি টাকার ব্যাগ চেপে ধরে রাখছে। তুমি বলো, এমন করলে পাকিটের ব্যাগের মাল কি সরানো যায়? আমাদের এত নুকসান করো না ভাইয়া। লেকিন লেকিন কি? একজনের অনেক টাকা মার গেছে, তাকে কথা দিয়েছি টাকাটা যেভাবেই হোক ফেরত দেব। যতক্ষণ না দিতে পারছি চোঙা আমাকে ফুঁকতেই হবে। মিনিট খানেক ঠোঁটে ঠোঁট চেপে রইল খান সাহেব। তারপর বলল, কত টাকা খাওয়া গেছে? 1.5 লাখ, সব 1000 টাকার নোটে। ঠিক আছে, টাকা ফেরত পাওয়ার বন্দোবস্ত করছি, তবে কথা দিতে হবে। কি কথা?
চোঙা ফোকা বন্ধ করতে হবে। যার টাকা তাকে দিয়ে জাভেরি বাজারে আর 1 মিনিটও থাকা যাবে না। এ বাড়িতে যে তুমি এসেছিলে তাও কাউকে জানাবি না। ঠিক আছে। খান সাহেব ডান পাশে মুখ ফিরিয়ে হাঁক দিল, বিরজু, বিরজু। ও ধারের একটা ঘর থেকে চাপা পাতলুন আর ঢোলা হাফ শার্ট পরা বেটে খাটো একটা লোক এসে হাজির। আজ নতুন যেসব মাল আমদানি হয়েছে সেগুলো নিয়ে আয়। 10 সেকেন্ডের মধ্যে 15-20টা মানি ব্যাগ আর কাপড়ের থলে নিয়ে এলো বিরজু। সেগুলো 100, 500 আর 1000 টাকার নোটে বোঝাই। প্রত্যেকটা মুখ খুলে খুলে গুনে গুনে দেখতে লাগলো খান সাহেব। শেষ পর্যন্ত একটা মোটা চামড়ার ব্যাগে 1000 টাকার নোটে পুরো 1.5 লাখ টাকায় পাওয়া গেল। ব্যাগটা কাবুলকে দিয়ে খান সাহেব বলল, নাও। মাল সরাবার পর ব্যাগ রেখে দেওয়া হয়েছিল। আমি আমার জবান রেখেছি। তুমিও তোমার কথা রাখবে? রাখবো। টাকার ব্যাগ পকেটে পুরে বাইরের রাস্তায় চলে এলো কাবুল। টাবুল দম বন্ধ করে দাঁড়িয়েছিল। তাকে বলল, চল। পাশাপাশি হাঁটতে হাঁটতে চাপা উত্তেজনার সুরে টাবুল জিজ্ঞাসা করে, ভাঙা বাড়িটায় কারা ছিল রে? ওখানে কি করলি তুই? পরে শুনিস। টাকা পাওয়া গেছে? গেছে। লম্বা লম্বা পায়ে জাভিরি বাজারের মাঝামাঝি জায়গায় দুজনে চলে এলো। সেখানে ধুতি, সিল্কের বেনিয়ান আর পাগড়ি পরা সেই সেকেলে মারার ঠিটি মীর চান্দানি জুয়েলার্সের বাইরের রোয়াকেই বসেছিলেন। এখন আর কাঁদছেন না, তবে ভীষণ মুচড়ে পড়েছেন। তাকে ঘিরে এখনো প্রচুর লোকজন। কাবুল টাবুলকে দেখেও তেমন উৎসাহিত হলেন না লোকটি। নির্জীব গলায় শুধু বললেন, নিশ্চয়ই কিচ্ছু করতে পারেনি। কাবুল উত্তর দিল, না। পকেট থেকে টাকার ব্যাগটা বার করে লোকটিকে দিতে দিতে বলল, গুনে নিন, ঠিকঠাক 1.5 লাখ আছে কিনা। মুহূর্তে লোকটি চাঙ্গা হয়ে উঠলেন। তার হাতে পায়ে বিদ্যুৎ খেলছে যেন। প্রায় ছো মেরে ব্যাগটা নিয়ে টাকা গোনা শেষ করে সারা মুখ জুড়ে হাসলেন, ঠিক হয়। এদিকে জনতার মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তারা কাবুল টাবুলকে ছেঁকে ধরেছে। কিভাবে, কোন ম্যাজিকে টাকাটা তারা উদ্ধার করলো সবাই জানতে চায়। কাবুল বলল, টাকা পাওয়া গেছে, ব্যাস, আর কিছুই জানতে চাইবেন না। ধুতি বেনিয়ান পরাকে বলে, হিরে টিরে কিনুন, আমরা চলি। লাফিয়ে উঠে দাঁড়ালেন ধুতি পরা লোকটি। তাই কখনো হয়? আমার এত বড় উপকার করেছো, এত সহজে তোমাদের ছাড়তে পারি? এরপর খুঁটিয়ে খুঁটিয়ে কাবুল টাবুলের নাম, কোথায় বাড়ি, সেখানে কে কে আছে, মুম্বাইতে কি করতে এসেছে, সমস্ত জেনে নিলেন। কথায় কথায় কাবুলরা জানতে পারল ভদ্রলোকের নাম মধুকর কেলকার। শিবাজি পার্কের কাছে তাঁদের বাড়ি। স্বামী স্ত্রী আর একটি মাত্র মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গেছে, সে থাকে নাগপুরে। মধুকর কেলকার বললেন, কারো বাড়ির বারান্দায় কি পার্কে তোমাদের আর কষ্ট করে রাত কাটাতে হবে না। যে কদিন মুম্বাইতে আছো আমাদের কাছেই থাকবে। একটু দাঁড়াও, হিরে কিনে তোমাদের নিয়েই আমি বাড়ি ফিরব। এরপর 15 দিন মুম্বাইতে মধুকর কেলকারদের বাড়িতে কাটিয়ে দিল কাবুল আর টাবুল। 4 বেলা প্রচুর খাওয়া দাওয়া, তাছাড়া গাড়িতে করে পুনে, লোনাভালা থেকে শুরু করে চারিদিকে নানা টুরিস্ট স্পটে তাদের ঘোরানো হলো। হীরাপুরে ফেরার সময় দুই ভাইকে নতুন প্যান্ট, শার্ট আর 5,000 করে 10,000 টাকা দিলেন মধুকররা। বললেন, যখনই তোমরা মুম্বাই আসবে আমাদের কাছে আসবে। প্রতিবারই দেশ ভ্রমণের পর বাড়ি ফিরলে যে ধরনের অভ্যর্থনা হয়, এবারও তার হেরফের ঘটল না। আমার জামাইবাবু অর্থাৎ ওদের বাবা দুই ভাইয়ের জন্য একজোড়া বেত যত্ন করে রেখে দিয়েছেন। দুজনের পিঠে গুনে গুনে 50টি করে বাড়ি পড়ল। চামড়া ফেটে রক্তারক্তি কাণ্ড। মার খেয়ে দিন দিনের ঝিমিয়ে রইল কাবুল আর টাবুল। ব্যথাটা একটু মরলে ফের তারা গা ঝাড়া দিয়ে উঠি। আবার কি কি করা যায় নতুন উদ্যমে তারই মতলব আঁটতে লাগলো।
নমস্কার। গল্পটি কেমন লাগলো? গল্পটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না।